রোহিঙ্গা ক্যাম্পে এক বছরে অর্ধশতাধিক খুন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনা। জড়িত কয়েকজনের নাম যমুনা টেলিভিশনের হাতে। কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীদের প্রতিবাদ অব্যাহত। নারায়ণগঞ্জে পুলিশের বাধা, হতাহতদের স্মরণে বাদ জুমার দোয়া প্রার্থনা সহ নানা কর্মসূচি। ঘুরে দাঁড়াচ্ছে চা শিল্প। বৃষ্টিতে উৎপাদন বাড়ায় বেশি পাতা তুলতে পারছেন শ্রমিকরা। চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাবাদ। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি দাঁড়ালো ৩১৬ জনে। বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও, চলছে উদ্ধার তৎপরতা। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। কোনোভাবেই কমছে না রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা। গেল এক বছরে অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পগুলোতে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বেড়েছে সন্ত্রাসীদের আনাগোনাও। এসবের জন্য একে অপরকে দায়ী করছে সশস্ত্র গ্রুপগুলো। ক্যাম্পগুলোতে হত্যা নির্যাতনের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নামও এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আছে অস্থিরতার প্রমাণও। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন লুৎফর রহমান। দিনে দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে। আতঙ্কে যার যার ঘরে ঢুকে যান সাধারণ রোহিঙ্গারা। এবারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের উৎস খোঁজার চেষ্টা। কয়েকদিনের সে চেষ্টা অবশ্য একেবারে ফলশূন্য হয়নি। এখানে একটি ঘর, আর এই যে ঘর, বোঝার কোনো উপায় নাই যে এখানে আসলে কি হতে পারে। আমরা এখানে এসে গেছিলাম, এই যে এখানে বিদেশি একটি পিস্তল রয়েছে, আর একটি পিস্তল রয়েছে, আর একটি দেশীয় বন্দুক রয়েছে। তো এই যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো আসলে এখন পর্যন্ত যদিও মালিক পাওয়া যায় না। এবার কারা আমরা চেষ্টা করছি এগুলো কাদের, আসলে কারা এগুলো এখানে আনে সেটি জানার জন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পের আধিপত্য, অস্ত্র, মাদক চোরাচালান সহ নানা ইস্যুতেই বিবাদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। চালানো হয় নির্মম নির্যাতন। অনুসন্ধানে অন্তত ২ ডজন ব্যক্তির নাম পাওয়া গেছে। এদের অধিকাংশই আরসা সদস্য বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গারা। আর তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, মাদক কারবার সহ রয়েছে নানা অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের জন্য সরাসরি আরসাকে দায়ী করছেন আরএসএ নেতারা। তবে হত্যাকাণ্ডের কথা স্বীকার না করলেও ক্যাম্পে নিজেদের আধিপত্যের কথা জানিয়েছেন আরসার সদস্যরা। রোহিঙ্গা ক্যাম্প বলতে আরসু নাই, এটা আছে দা আরসা। জিন কোন খরাফি করে আরসা করে দে অনদিন আরসুর শিক্ষা নাই দে মানুষ মারা, ফিয়ারা মারা। এটা আরসু নবী সংগ্রুপ কত গ্রুপ এটা সমজিয়ম সিরিফ আর আরতা হিন্দি এখন পুরা ক্যাম্প আর দহলত আইগিল আর এটার হলো গ্রুপ খাই সমজিয়ম। দিনের বেলায় সন্ত্রাসীরা এসব অস্ত্র নিরাপদ স্থানে রেখে যার যার কাজে চলে যায়। সন্ধ্যা নামতেই আতঙ্ক তৈরি হয় ক্যাম্পগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্যাম্পের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে গেল এক বছরে ৭০টির মতো খুনের ঘটনা ঘটেছে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। এ সময়ে শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, ক্যাম্প ও আশপাশের পাহাড়ে নিজেরাই তৈরি করে দেশীয় অস্ত্র, আর বিদেশি অস্ত্র আসে প্রতিবেশী দেশ থেকে। একদিকে হতাশা, অন্যদিকে কয়েকটি গ্রুপ আছে যারা চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ সংগ্রহের চেষ্টা করে। তো এই গ্রুপগুলি তাদের আধিপত্য বিস্তারের জন্য নিজেরা এই হানাহানিতে লিপ্ত হচ্ছে। মহেশখালী ঈদগড়ে কিছু অসাধু আছে যারা এই ইম্প্রোভাইজড ওয়েতে অস্ত্রগুলো তৈরি করে ওখান থেকেই কালেকশন করে, এবং ঈদগড়েও কিছু আছে, এবং এই কক্সবাজার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সাগর পাহাড়ি এলাকা, রিমোট এরিয়া আছে। মিয়ানমারের সংঘাত আরও জোরালো হলে এখানকার ক্যাম্পগুলো উত্তপ্ত হবার শঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
রোহিঙ্গা ক্যাম্পের দুটি আলোচিত পাহাড় রয়েছে। আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে ইরানি পাহাড়, আর এটি রয়েছে লাল পাহাড়। এই দুটি পাহাড় থেকেই সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এপিবিআর এবং র্যাব সহ বিভিন্ন সংস্থার অভিযানে সবচেয়ে বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এখান থেকেই। এখানকার রোহিঙ্গারা বলছেন, একদিকে নিজ দেশে ফিরে যাওয়ার যন্ত্রণা রয়েছে তাদের মধ্যে, অপরদিকে একই সম্প্রদায়ের কিছু সশস্ত্র গোষ্ঠীর নির্মম নির্যাতনে অতিষ্ঠ তাদের জীবন। তাই প্রত্যাবাসনের আগে অন্তত এখানে যতদিন আছেন ততদিন নিশ্চিন্তে নিরাপদ জীবনযাপন করার প্রত্যাশা করেন রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, পালংখালী, উখিয়া, কক্সবাজার। চলমান আন্দোলনে হতাহত ও গ্রেফতার শিক্ষার্থী সহ সকলের জন্য আজ সারা দেশে দোয়া ও প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাদ জুমার সারা দেশে মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনা, নিহতদের কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল করার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে গ্রাফিতি, দেয়াল লিখন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, প্রতিবাদী গান ও ক্যাম্পাসে মশাল মিছিল করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে 9 দফা দাবি বাস্তবায়নে গ্রাফিতি অঙ্কন করেন তারা। সন্ধ্যায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় কয়েকটি জেলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়েছে কর্মসূচি। নারায়ণগঞ্জে আন্দোলনকারীরা প্রথমে শহীদ মিনারে জড়ো হন। তাদের অভিযোগ, পুলিশের সময় তাদের ধাওয়া করে। পরে প্রেস ক্লাবের পেছনের রাস্তায় একত্রিত হন শিক্ষার্থীরা। পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই সময় একজনকে আটক করতে দেখা যায়। ফেনীতে বড় বাজারের গলি থেকে মোমবাতি প্রজ্বলন করে ট্রাঙ্ক রোডে যেতে চাইলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হলে সরে যায় আন্দোলনকারীরা। বগুড়ায় বিয়াম স্কুল ও কলেজের সামনের সড়কে সন্ধ্যার দিকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করা হয়। হতাহতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সাম্প্রতিক অস্থিরতায় ধস নেমেছে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব আদায়ে। কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও রয়েছে ধীরগতি। এতে আমদানি রফতানি বাণিজ্যে রয়েছে মন্দাভাব। ক্ষতির সম্মুখীন বন্দর নির্ভর ব্যবসায়ীরাও। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন আমদানি হয় নানা ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে দেশের 80% শিল্প কারখানার কাঁচামাল। তবে সাম্প্রতিক অস্থিরতার কারণে ধস নেমেছে বন্দরের রাজস্ব আদায়ে। বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট, তারপর সচল হলেও ধীরগতি। এতে ব্যাহত বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। সময়মতো পণ্য খালাস না হওয়ায় শিল্প কারখানার উৎপাদনও বাধাগ্রস্ত হয়েছে। কারফিউ এবং ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কারণে আমদানি রপ্তানি করার হারে কমে গেছে। এটার মূল কারণ আমরা যেগুলো এলসি করেছি ব্যাংকে, এগুলো এলসি গুলো সুইফট পাস হয়নি। শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি রপ্তানি হয় এবং গার্মেন্টস জাতীয় পণ্য আমদানি হয়, এগুলো একেবারে বন্ধ ছিল। সরকারের রাজস্ব অনেক ঘাটতি হয়েছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ে পণ্য আমদানি করতে না পারায় তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত স্থলবন্দরটি হয়ে ভারত বাংলাদেশে আসা যাওয়া করেন অসংখ্য পাসপোর্টধারী যাত্রী। কমে যায় সেই সংখ্যাও। ঢাকা থেকে আসতে অনেক অসুবিধা হয়ে গেছে, কারণ আমাদের ভেঙে ভেঙে আসতে হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে ওনার জন্মভূমি দেখানোর জন্য বাংলাদেশে এসেছিলাম, আর বাংলাদেশের এরকম কারফিউ সংকটজনক অবস্থা দেখে আমার একটু দেরি হয়ে গেছে, আমি দেশ ত্যাগ করছি। স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক অস্থিরতার বড় প্রভাব পড়েছে বেনাপোলে। গেল 2 সপ্তাহে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে অন্তত 170 কোটি টাকা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা কমে যায় এবং পণ্যবাহী গাড়ির সংখ্যাও কমে যাওয়ায় রাজস্ব আদায় কিছুটা ব্যাহত হয়। দ্রুতই আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে বলে আশা পরিচালকের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও সাম্প্রতিক বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। প্রতিটি বাগানেই বেড়েছে উৎপাদন, বেড়েছে গুণগত মানও। বেশি পাতা তুলতে পারায় আয় বেড়েছে চা শ্রমিকদেরও। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চায়ের উৎপাদন, প্রত্যাশা বাগান সংশ্লিষ্টদের। দিগন্ত জুড়ে সবুজের হাতছানি, পরম যত্নে পাতা তুলছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের বাগানগুলোতে পুরোদমে চলছে চা উৎপাদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় উৎপাদন ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। সাম্প্রতিক বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা সংগ্রহ করলে চা শ্রমিকদের মজুরি মেলে 170 টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য বরাদ্দ 4 থেকে 5 টাকা। ফলন বেশি থাকায় অনেকেরই সংগ্রহ দিনে 70 থেকে 80 কেজি পাতা। এতে অতিরিক্ত আয় হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। 24 কেজি দিয়া যদি আমি বেশি দিই, 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। আমরা ওই যে খরান দিছে এই সময়, মানে 2 বেলাতে আমরা 6-7 পন দিছে। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। এপ্রিল মে মাসে কিছুটা পিছিয়ে থাকলেও বৃষ্টিপাতে খরার প্রভাব কাটিয়ে উঠেছে চা বাগানগুলো। চায়ের যে আপনার ইয়াটা হচ্ছে, ফ্লাশিংটা হচ্ছে, সেটা হচ্ছে না। ডাইব্যাক সিস্টেম যেটা, সেটা দেখা দিচ্ছে। ডাইব্যাক হলেই তো প্রোডাকশনের দিকে আমরা যেতে পারি না। আর কোয়ালিটি বলতে ডাইব্যাক হলে ওখানে ফ্লাশ হচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে গড়ে 30%। বেড়েছে চায়ের গুণগত মানও, মিলছে ভালো দাম। আগামী 3 মাস বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে এবং আশা করি এখন এই উৎপাদনের ধারা অব্যাহত, বৃষ্টিটা যদি এরকম থাকে উৎপাদনের ধারাটা অব্যাহতই থাকবে। চলতি বছর হবিগঞ্জের 24টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা 1 কোটি 25 লাখ কেজি চা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে। সন্ধ্যা পর্যন্ত দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রোববার পর্যন্ত ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণ থাকতে পারে উল্লেখ করে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত, সতর্ক বার্তা এগুলো এখনও অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। বৃষ্টি আর পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। চরম ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী এহসান আল কুতুবি। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। এহসান, জলমগ্ন এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন, আর ভোগান্তি নিয়ে যারা স্থানীয় রয়েছেন তারা কি বলছেন মূলত? রাজা, ভোগান্তির শেষ নেই। কক্সবাজার যেহেতু উপকূলীয় এলাকা, এখানে ভারী বর্ষণ, এখানে কিছুদিন পর পর আবহাওয়া খারাপ থাকে, সতর্ক সংকেত থাকে, সব কিছু মিলিয়ে এখন যে কয়েকদিনের যে ভারী বর্ষণ, এই বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা এখনো পর্যন্ত জলবদ্ধ হয়ে আছে। মানুষ খুব বিপাকে আছে, খুব কষ্টে আছে, খুব দুর্ভোগে আছে, সেটি আমরা লক্ষ্য করছি। আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত একটা
ঘরের পাশে আমরা আছি, সেখানে ঘর থেকে পানি নেমে গেলেও এখনো উঠোনের মধ্যে পানি রয়েছে এবং তার বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে বিল রয়েছে, সেই জমিনও আমরা দেখতে পাচ্ছি পানি রয়েছে। এভাবেই কিন্তু কক্সবাজারের, আমি এখন যে এলাকায় আছি এটি হচ্ছে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি 1 নম্বর ওয়ার্ড। এখানে গতকালকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এক কোমর পর্যন্ত পানি ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা বলছেন যে গতকাল থেকে বৃষ্টি না হওয়াতে, অর্থাৎ ভারী বৃষ্টি না হওয়াতেই মূলত পানি কিছুটা নামতে শুরু করেছে, যার কারণে স্পষ্ট হচ্ছে যে পানির চাপ কিন্তু এখনো রয়ে গেছে। কি পরিমাণ পানি উঠেছিল এখানে, তাদের অনেকের চুলো নষ্ট হয়ে গেছে, রান্নাঘর নষ্ট হয়ে গেছে, খাবার দাবার একেবারে অনেকের ঘরে, বিশেষ করে যারা একেবারে নিম্নাঞ্চল রয়েছে তাদের খাবার দাবার খুব কষ্ট হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেটা বলছেন, তারা সরকারিভাবে বেশ কিছু সহায়তা, তারা বেশ কিছু ত্রাণ পেয়েছে, সেটি দিয়ে তাদেরকে কোনো রকমে যে দুঃসময় এটি পার করার চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি, সেই সংকটটা কেটে যাবে। আমরাও সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ এহসানুল কুতুবী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 316 জনে। বেড়েছে নিখোঁজ মানুষের সংখ্যাও। বুধবার 227 জন নিখোঁজের তথ্য দিলেও বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে এই সংখ্যা 240। এরই মধ্যে 27 শিশু ও 76 নারী। প্রাণহানি আরও বাড়ার সংখ্যা রয়েছে কর্তৃপক্ষের। দুর্গত এলাকায় নিখোঁজদের উদ্ধারে কাজ করছে সেনা, নৌসহ বিভিন্ন বাহিনীর 1600-র বেশি সদস্য। গত সোমবার মধ্যরাতে রাজ্যের ওয়াইনার জেলায় ভারী বৃষ্টির কারণে হয় পাহাড়ি ঢল, তাতে দেখা দেয় ব্যাপক ভূমিধস। ঘুমন্ত গ্রামবাসীর উপরে নেমে আসে বিপর্যয়। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মুন্দাক্কাই এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত আরও 2টি গ্রাম। মিসাইল হামলায় নিহত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ ইরান থেকে কাতারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহায় পৌঁছায় মরদেহ। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন খালেদ মেশাল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। শুক্রবার দোহায় জানাজা শেষে লুসাইল শহরে হবে ফিলিস্তিনি মুক্তিকামী এই নেতার দাফন। এর আগে বৃহস্পতিবার লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা। মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে গিয়েছিলেন হানিয়া। মঙ্গলবার গভীর রাতে মিসাইল ছুড়ে এই নেতাকে হত্যা করা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় নয়, আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করছিলেন, প্রায় 2 মাস আগে সেখানে পেতে রাখা হয় বোমা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে। যদিও হামাস ও তেহরানের দাবি, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন হানিয়া। মৃত্যুর আগে এই ভবনে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিস্ফোরণে দেহরক্ষী সহ মৃত্যু হয় তার। কিভাবে মারা গেলেন হামাস প্রধান তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। ইরান ও হামাসের দাবি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে তার। তবে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নয়, বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত 7 কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়। এতে বলা হয়, নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল। তবে প্রায় 2 মাস আগেই ভবনটিতে পেতে রাখা হয় বোমা। ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়। এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে। যদিও ইরানের অভ্যন্তরে ইসরায়েল সহ দেশটির শত্রু রাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয়। গেল 1 দশকে দেশটির অন্তত 5 জন পরমাণু বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। তাদের দাবি, নির্বাচনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে বর্তমান প্রেসিডেন্ট নয়, বরং জয় পেয়েছে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস। গত রোববারের নির্বাচনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। বুথ ফেরত জরিপে এগিয়ে থাকা বিরোধী প্রার্থী গঞ্জালেস কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন। ফলাফল ঘিরে ভেনেজুয়েলা জুড়ে ছড়ায় বিক্ষোভ, সহিংসতা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।